মেদিনীপুর গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও বেশ বড় একটি গ্রাম। দূর দূরান্ত থেকে সবাই বেড়াতে আসে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। দুই বন্ধু রুদ্র আর অমিতের অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামে বেড়াতে যাবে, তাই তারা ঠিক করলো এবার মেদিনীপুর গ্রামে তারা বেড়াতে যাবে। শহরের একঘেয়েমি জীবন আর অফিসের কাজের চাপে বেশ হাঁপিয়ে উঠেছিল। আগামীকাল শুক্রবার, অফিস ছুটি, তাই দুই বন্ধু বিকেলে অফিস শেষ করে সন্ধেবেলা মোটরসাইকেলে করে মেদিনীপুর গ্রামে রওনা দিল। আজকের সকালে অফিসের আড্ডাটা বেশ ভালোই জমেছিল বল। হ্যাঁ, অনেকদিন পর যার যার স্কুলের গল্প করলাম, কত স্মৃতি যে মনে পড়ে গেল। সবাই এখন জীবিতার তাগিদে ব্যস্ত হয়ে পড়েছি, বন্ধুদের খোঁজ বা দেখা করার আর সময় হয়ে ওঠে না। আবার কবে দেখা হবে কে জানে। তোর আর আমার বাবা ছোটবেলার বন্ধু, সেই সুবাদে তুইও আমার বাল্যকালের বন্ধু। একসাথে স্কুল কলেজ এসবে পড়েছি, এখন আবার একই সাথে অফিসে দুজনেই চাকরি করি। হ্যাঁ, সেই স্কুল থেকে আমাদের জীবনের সব দুঃখ কষ্ট আমরা একসাথে ভাগ করে আসছি। মনে আছে তোর সেই দুষ্টুমির কথা? মনে থাকবে না আবার? সেবার তো আমার জন্য স্যারের বেতের মার থেকে বেঁচে গেছিলি। তোর জন্যই আম চুরি করে বাসায় নিয়ে যেতে পেরেছিলাম। সেই দিনগুলো খুব মজার ছিল রে। এখন শুধু আমাদের এক বাড়িতে জামাই হওয়া বাকি। নির্জন এই পথে চলতে বেশ ভালোই লাগছে। সত্যি তোদের গ্রামটা বেশ সুন্দর। বহুকাল পর গ্রাম দেখছি। গ্রামের এই শীতল হাওয়া যেন মনকে প্রফুল্ল করে তুলছে। আধার রাতে নির্জন এই পথে শুধু ঝোনাকি পোকার ঝিঝি শব্দ। কি ব্যাপার, গাড়ি বন্ধ হয়ে গেল যে? ঠান্ডায় তেল মনে হয় জমে গেছে, একটু ঝাঁকি দে, ঠিক হয়ে যাবে। তোর দুষ্টুমি কমলো না। এমা, এ কি হলো? তোর কথাই তো ঠিক ছিল, গাড়ির তেল তো শেষ হয়ে গেছে, এখন কি হবে? এই নির্জন রাতে এদিকে কোনো তেলও তো পাওয়া যাবে না। আশেপাশে কোনো ঘরবাড়ি বা দোকানপাটও তো নেই। চারিদিকেও তো অন্ধকার। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি এদিকে কেউ যায় কিনা। না পেলে কি আর করার, গাড়ি ঠেলতে ঠেলতে আমরা বাড়ি যাব। গাড়ির তেল শেষ হওয়ার আর সময় পেল না, মাঝপথে এসে শেষ হতে হলো। তবে এদিকটার পরিবেশটা কেমন যেন নিরিবিলি, চারপাশে খালি ফাঁকা মাঠ। এদিকে লোকজনের আনাগোনাও কম, কাউকেই দেখছি না। সে কিছুক্ষণ অপেক্ষা করি। দুই বন্ধু পথের মাঝে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এ পথে কারো দেখা পাওয়া যায় কিনা। অন্ধকার রাস্তা, বিশাল এক খণ্ড মেঘ চারদিকে ঢেকে রেখেছে। কিছুক্ষণ পর বুঝতে পারল পথ হারিয়ে তারা ভুল পথে চলে এসেছে। আশেপাশে কোনো গাড়ি নেই, বাড়ি নেই, ঘর নেই, ধু ধু করা শুধু মাঠ চারপাশে। এমন সময় আচমকা রুদ্র কালো ছায়া দেখতে পেল। প্রথমে সে পাত্তা দিল না। ছায়াটা আস্তে আস্তে কাছে আসলো। তখন রুদ্র অমিতকে ছায়াটা দেখায়। ছায়া দেখার পর অমিত পিছনে ফিরে তাকালো। পিছনে ফিরে তাকাতেই দেখল তাদের পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে লোকটাকে দেখা যাচ্ছে না, তবে হালকা বোঝা যাচ্ছে লোকটি চাদর মুড়ি দিয়ে রয়েছে। হাতে একটা হারিকেন টিমটিম করে জ্বলছে। আপনি কে? আমাকে আপনারা চিনবেন না, আমি পাশের গ্রাম পলাশপুরে থাকি। তা আপনারা এত রাতে এখানে কি করছেন? আসলে আমরা শহর থেকে এসেছি, মেদিনীপুর গ্রামে যাব। পথে আস্তে আস্তে মোটর সাইকেলের তেলটা ফুরিয়ে গেছে, গাড়িতে তেল ভরতে হবে। আশেপাশে কি কোনো পেট্রোল পাম্প আছে? এই অজপাড়া গায়ে পেট্রোল পাম্প?
আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে। শহরের বাবু তো আপনারা, আপনাদের চোখে না মাথায় সমস্যা বুঝতে পারছি না। কেন, আমাদের কি কোনো ভুল হয়েছে এমন কথা বলছেন যে? এই গ্রামে কোনো পেট্রোল পাম্প নেই। এত রাতে এই রাস্তায় কোনো মানুষের আনাগোনাও থাকে না। চারপাশে খালি ঝোপঝাড়ে ভরা। এদিকটায় ভয়ে কেউ আসে না। আপনাদের আজ রাতটা অপেক্ষা করতে হবে। সকাল হলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। এভাবে এই নির্জন জায়গায় সারা রাত বসে কি কাটানো যায় নাকি? আজকের রাতটা কাটানোর জন্য আশেপাশে কি কোনো বাড়ি টাড়ি পাওয়া যাবে? আমরা কোনো মতে সেখানে আজকের রাতটা কাটাতাম। আশেপাশে থাকার মতো কোনো বাড়ি পাবেন না আপনারা। তবে তবে থেমে গেলেন কেন? আর একটু সামনে এগোলেই একটা ডাক বাংলো আছে। ডাক বাংলোটা কিন্তু অনেক পুরাতন, তেমন ভালো নয়। আপনারা চাইলে সেখানে গিয়ে আজকের রাতটা কাটাতে পারেন। ডাক বাংলো পুরাতন হলেও চলবে, আমাদের কোনো সমস্যা নেই। তা এখান থেকে কত দূর সেটা? এই তো সামনেই, বেশ কিছুটা পথ হাঁটলেই ডাক বাংলো দেখা যাবে। চলুন, আমি আপনাদের রাস্তা দেখিয়ে বাংলোতে নিয়ে যাচ্ছি। দুই বন্ধু লোকটির পিছন পিছন হাঁটা শুরু করলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর শুনশান জায়গাটা, কারও কোনো সারা শব্দ নেই। শুধু তারাই তিনজন এত রাতে হাঁটছে। চারপাশ থেকে ঝিঝি পোকার আর কোনো ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা ডাকবাংলোটির কাছে পৌঁছে গেল। সত্যি ডাকবাংলোটি বেশ পুরনো, দেখে মনে হচ্ছে পরিত্যক্ত। আশেপাশে গভীর বন, বড় বড় ঝকড়া গাছে পুরো জায়গাটা ঘেরা। চাদর মুড়ি দেওয়া লোকটির সাথে দুই বন্ধু বাংলোর ভিতরে ঢুকলো। ঢুকতেই রিসিপশনে একজনকে দেখতে পেল। ইনি মনে হয় এই বাংলোর ম্যানেজার। রিসিপশনে গিয়ে লোকটির কাছে গিয়ে রুদ্র বলল, আজকের রাতে এখানে থাকার জন্য কি কোনো রুম হবে? আমাদের একটা রুম লাগতো। রুম আছে, তবে এখানে এখন আর কেউ থাকে না। অনেক দিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সমস্যা নেই, আমরা থাকতে পারবো। একটা রাতেরই তো ব্যাপার, কাল সকাল হলেই আমরা চলে যাবক্ষণ। রুমটা কোন দিকে? হাতের ডান দিকে 202 নাম্বার রুম। ম্যানেজার তাদেরকে রুম দেখিয়ে দিল। দুই বন্ধু রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমটা অনেক দিন বন্ধ থাকায় রুমের ভিতর কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। ঝুলো ময়লায় ভরে গেছে রুমের দেওয়ালগুলো। অমিত রুমের জানালাটা খুলে দিল। অনেকটা পথ হেঁটে তারা বেশ ক্লান্ত। বিছানায় শুতেই অমিত ঘুমিয়ে পড়ল। রাত তখন 12টা, কিন্তু রুদ্রের ঘুম আসছিল না। হঠাৎ সে পানি পড়ার টপ টপ শব্দ শুনতে পেল। রুদ্র ভাবতে লাগলো, এত রাতে পানির শব্দ কোথা থেকে আসছে? সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার কাছে দাঁড়াতেই তার চোখে পড়ল পুকুরের দিকটা। বাংলোর পিছনে একটা পুকুর আছে। তাদের রুম থেকে পুকুরটা দেখা যাচ্ছে। সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মেয়ে পুকুরে নামছে। অন্ধকারে চেহারাটা বোঝা যাচ্ছে না। মেয়েটি মাছ পুকুরে নেমে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল। রুদ্র চিন্তা করতে লাগলো, এই মেয়েটি কোথা থেকে আসলো এত রাতে এই পুকুরে? সে অমিতকে ঘুম থেকে ডেকে তুলল, তাকে মেয়েটির কথা জানালো। কি যা তা বলছিস বে? এত রাতে
এখানে মেয়ে আসবে কোত্থেকে? তুই মনে হয় ঘুমে ভুল কিছু দেখেছিস, না হয় তোর মনের ভুল টুল হবে। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছিস, তাই এইসব ভুলভাল দেখছিস। চল চল, ঘুমিয়ে পড়। তুই জানালার কাছে চল, দেখবি। রুদ্র আর অমিত জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তারা জানালার কাছে দাঁড়াতেই শীতল হাওয়া অনুভব করল। শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল তাদের। পিছনে ফিরে তাকাতেই তারা দেখে সাদা শাড়ি পরা একটি মেয়ে তাদের পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ নাকে ভেসে আসলো এক প্রকার দুর্গন্ধ, ঠিক যেন মাংস পচার গন্ধ। এরপর তারা তাকিয়ে দেখে ফ্যানের সিলিংয়ে একটা ঝুলন্ত লাশ ঝুলছে, আর মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটির চেহারা বীভৎস রূপ ধারণ করে। মেয়েটির বড় বড় দাঁত বের করে তাদের দিকে তাকিয়ে হি হি করে হাসছে। তোরা কে? এখানে কি করিস? তোদের এত বড় সাহস হলো কি করে এই রুমের ভেতরে আসার? আজ তোদের রক্ষা নেই। বাংলোর ম্যানেজার আমাদের এখানে থাকতে দিয়েছে। এই রুমে আমি ছাড়া কেউ থাকতে পারে না। যারা আসে এই রুমে তারা লাশ হয়ে বের হয়। ভয় পেয়ে তারা দুজন থরথর করে কাঁপতে থাকলো। যেই না মেয়েটি তার হাত লম্বা করে তাদের ধরার জন্য চেষ্টা করলো, তখনই রুদ্র আর অমিত বুঝতে পারল কোনো অঘটন তাদের সাথে ঘটতে চলেছে। পালানোর পথ খুঁজতে লাগলো তারা। মেয়েটি তাদেরকে যেই না ধরতে যাবে, তারা দিল একটা দৌড়। দৌড়াতে দৌড়াতে তারা রিসিপশনে এসে দেখতে পেল না কাউকে। গেটের কাছে এসে একজনকে বসে থাকতে দেখল। তার কাছে যেতেই দেখল এ তো সেই চাদর মুড়ি দেওয়া লোকটা, যেই ডাকবাংলোতে তাদের নিয়ে এসেছিল। তার কাছে গিয়ে রুমের ঘটে যাওয়া সব ঘটনার বর্ণনা দিল। আমি হলাম এই বাংলোর কেয়ারটেকার। আগেই বলেছিলাম এই বাংলোটা তেমন একটা ভালো নয়, এখানে আর কেউ থাকে না। তোমরা রাতে যে রুমে ছিলে, সে রুমে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? সে অনেক বছর আগের কথা। একদিন এই গ্রামে এক দম্পতি বেড়াতে আসে। তারা বেড়াতে এসে বাংলোরেই 202 নম্বর রুমে ওঠে। বেলা তখন দুপুর 12টা। তাদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, চোখ পড়ল তাদের রুমের দিকে। দেখি দরজাটা খোলা। আমি রুমে উকি মারতেই দেখি ফ্যানের সাথে ছেলেটির লাশ ঝুলছে। ছেলেটির মুখ থেকে রক্ত বেয়ে পড়ছে, আর মেয়েটি মেঝেতে পড়ে আছে। তার সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে আছে। শরীর থেকে মাথা আলাদা হয়ে ঝুলছে। মেঝেতে ঝোপ ঝোপ লাল রক্তের পায়ের দাগ। এরপর থেকে তাদের আত্মারা এই গ্রামেই বসবাস করতে শুরু করে। কিন্তু আজও অজানা তাদের মৃত্যুর রহস্য। এ ঘটনা ঘটার পর ডাক বাংলোর এ রুমে কেউ এসে রাতে থাকতে পারেনি। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের কোনো ক্ষতি হয়নি।